ভুক্তভোগীদের নিয়ে আয়নাঘর পরিদর্শনে প্রধান উপদেষ্টা। অভ্যুত্থানে মানবাধিকার লঙ্ঘন নিয়ে জাতিসংঘের তদন্ত প্রতিবেদন আজ। ৮ বিমানবন্দরে অবৈধ ১৬ প্রকল্প বাতিল করছে বেবিচক। বিগত সরকারের সব প্রকল্প যাচাইয়ের পরামর্শ বিশেষজ্ঞদের। রাজনৈতিক টানাপোড়েনেও ভারতে রপ্তানি বেড়েছে ১৫%। চীনের বাজারে কমেছে প্রায় ৬%। দীর্ঘ প্রতীক্ষার পর যমুনা রেল সেতুতে পরীক্ষামূলকভাবে চলাচল শুরু। বঙ্গবন্ধু সেতুতে আর চলবে না ট্রেন। স্বাগত। এখন ঢাকা। পুরো আয়োজনের সঙ্গে আছে মুজ্জুল হাফিজ। আয়নাঘর পরিদর্শন করলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সকালে বিদেশি গণমাধ্যম কর্মী ও ভুক্তভোগীদের নিয়ে বন্দিশালা পরিদর্শন করেন তিনি। গত বৃহস্পতিবার প্রধান উপদেষ্টার সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের বৈঠকেই পরিদর্শনের সিদ্ধান্ত হয়। এর আগে গুমের শিকার ব্যক্তিদের ছাড়া গোপন বন্দিশালা পরিদর্শনে অপারগতা প্রকাশ করেছিল গুমের ঘটনা তদন্তে গঠিত কমিশন। এরই পরিপ্রেক্ষিতে ভুক্তভোগীদের নিয়ে আয়নাঘর পরিদর্শন করলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। জুলাই আগস্ট অভ্যুত্থানে সংঘটিত মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় আজ তদন্ত প্রতিবেদন প্রকাশ করবে জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং মিশন। জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনারের দপ্তর জানায়, দুপুর ২:৩০টায় জেনেভায় এই প্রতিবেদন প্রকাশ করা হবে। দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে মানবাধিকার লঙ্ঘন তদন্তে এর আগেও জাতিসংঘ ফ্যাক্ট ফাইন্ডিং মিশন গঠনের নজির রয়েছে, তবে বাংলাদেশের ক্ষেত্রে এটি প্রথম। ডক্টর মোহাম্মদ ইউনূসের দায়িত্ব নেয়ার পরপরই জাতিসংঘের মানবাধিকার বিষয়ক দপ্তরের প্রধান ভলকার টুরকে মানবাধিকার লঙ্ঘনের ঘটনা তদন্তের আহ্বান জানান। গত বছর প্রাক তদন্ত দল ঢাকা আসে এবং সেপ্টেম্বরে মূল তদন্ত শুরু হয়। ফ্যাক্ট ফাইন্ডিং মিশন গত বছরের ১ জুলাই থেকে ১৫ আগস্ট পর্যন্ত গুরুতর মানবাধিকার লঙ্ঘনের বিষয়ে তথ্য উপাত্ত সংগ্রহ করেছে। সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, গত মাসের শেষ সপ্তাহে জাতিসংঘ বাংলাদেশের সরকারের মতামতের জন্য তাদের খসড়া প্রতিবেদন ঢাকায় পাঠিয়েছিল। গত সপ্তাহে মতামত জানিয়েছে সরকার। প্রায় ১৫০ পৃষ্ঠার প্রতিবেদনে ঘটনা ও এর কারণ এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনা এড়ানোর সুপারিশ করেছে জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং মিশন। শেখ হাসিনা সরকারের আমলে অপরিকল্পিত অবৈধভাবে নেয়া ১৬টি প্রকল্প বাতিল করেছে বেবিচক। অর্থ মন্ত্রণালয়ের বাধ্যবাধকতা, ডিপিডি না মানা এবং ফিজিবিলিটি স্টাডি করার প্রমাণ না পাওয়ায় প্রকল্পগুলোতে বাতিল করা হয়েছে, যার বাজেট প্রায় ৩০০ কোটি টাকা। এভিয়েশন বিশেষজ্ঞরা বলছেন, ছোট প্রকল্পের পাশাপাশি গত ১৫ বছরে নেয়া বড় প্রকল্পগুলো পুনর্মূল্যায়ন জরুরি। আর জানাচ্ছেন নাইমা বীর। পতিত আওয়ামী লীগ সরকারের সময়ে গেল ১৬ বছরে দৃশ্যমান উন্নয়ন দেখাতেই দেশের ৮ বিমানবন্দরে নেওয়া হয়েছিল ১৫টি প্রকল্প, যার বাজেট ধরা হয়েছিল প্রায় ৩২,০০০ কোটি টাকা। ধীরে ধীরে সেই প্রকল্পগুলোর গোমর ফাঁস হতে চলেছে। এসব প্রকল্পের মধ্যে সবচেয়ে বড় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের 3rd টার্মিনাল। ইতিমধ্যে এই টার্মিনাল নির্মাণে ৪,০০০ কোটি টাকা লুটপাটের অভিযোগে অনুসন্ধানে নেমেছে দুর্নীতি দমন কমিশন। এছাড়াও শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের রাডার কেনায় ২০০ কোটি, কক্সবাজার বিমানবন্দরের টার্মিনাল ও রানওয়ে প্রকল্পে ১৫০ কোটি ও সিলেট আন্তর্জাতিক বিমানবন্দরের একটি প্রকল্পে ২১২ কোটি টাকা সহ মোট ৮১২ কোটি টাকা দুর্নীতির ৪টি মামলা করেছে দুদক। এমন অবস্থায় শেখ হাসিনা সরকারের আমলে অপরিকল্পিত ও অবৈধভাবে নেওয়া বিভিন্ন প্রকল্প বাতিলের উদ্যোগ নিয়েছে বেবিচক। এসব কাজে অর্থ মন্ত্রণালয়ের বাধ্যবাধকতা, ডিপিডি না মানা ও ফিজিবিলিটি স্টাডি করার প্রমাণ না পাওয়ায় এগুলো বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যার বাজেট প্রায় ৩০০ কোটি টাকা। কিছু কিছু কাজ আমরা যেমন আগে নেওয়া হয়েছিল, অনেক কিছু কাজ নেওয়া হয়েছিল যেগুলো আমাদের বর্তমান পরিপ্রেক্ষিত বিবেচনায় আমার কাছে মনে হচ্ছে কাজগুলো এখন না করলেও চলবে। তো ওরকম জরুরি প্রয়োজনীয়তা নাই কাজগুলোর, কিছু ডুপ্লিকেশন আছে, কিছু আইনগত সঠিকভাবে হয়নি বলে আমার কাছে মনে হয়েছে, যার জন্যে প্রভিশনালি আমি সেই কাজগুলো বন্ধ রেখে অপারেশনাল কাজগুলোকে অত্যন্ত গুরুত্ব দিচ্ছি এবং আমাদের অপারেশনাল সক্ষমতা বাড়ানোর জন্য চেষ্টা করে যাচ্ছি।
উন্নয়ন প্রকল্পগুলোর মধ্যে আছে থার্ড টার্মিনালের দক্ষিণ পাশে স্টেক হোল্ডারদের জন্য অফিস ভবন, চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে 6 তলা আবাসিক ভবন, সিলেট ওসমানী বিমানবন্দরে সেন্ট্রাল স্টোর, কক্সবাজার বিমানবন্দরে ডি টাইপ কোয়ার্টার, বাগেরহাট খান জাহান আলী বিমানবন্দরে অফিস ভবন ও রেস্ট হাউস সহ মোট 16টি প্রকল্প। এভিয়েশন বিশেষজ্ঞরা বলছেন, ছোট ছোট প্রকল্পের পাশাপাশি গেল 15 বছরে নেওয়া বড় প্রকল্পগুলোকেও পুনর্মূল্যায়ন করা দরকার। 300 কোটি টাকা প্রকল্প বন্ধ করা হয়েছে বা হচ্ছে, এটা বড় কথা না, বড় হতে টোটাল রিভিউ হওয়া উচিত। আমি ঠিক কোনটা করব না করব, প্যাসেঞ্জারের কমফোর্ট আমাদেরকে দেখতে হবে, সরকারকে দেখতে হবে। কিন্তু আমার কাছে মনে হয়েছে যে আমরা তার আগে উচিত ছিল এই ফেসিলিটেট করা, যে একটা এয়ারপোর্টকে আমি কতক্ষণ ব্যবহার করব, কীভাবে ব্যবহার করব, কতগুলো এয়ারপোর্টের জন্য আমার রানের সার্ভিসটা কেমন হবে, সেই কাজ আমরা করাই নেই। তো এই জায়গাটায় এখন যেহেতু সময় একটা প্রেক্ষাপট চেঞ্জ হয়েছে, যদি তারা মনে করেন আমাদের তারা রিভিউ করতে পারেন। নাইম আবির, এখন, ঢাকা। রাজনৈতিক টানাপোড়েন আর কূটনৈতিক শিথিলতা চললেও বাংলাদেশ ভারত দ্বিপাক্ষিক বাণিজ্যে বইছে উল্টো হাওয়া। অর্থবছরের প্রথম 6 মাসে গেলবারের তুলনায় ভারতে রপ্তানি বেড়েছে প্রায় 15%। আমদানিও রয়েছে স্বাভাবিক। সংশ্লিষ্টরা বলছেন, দুই দেশের বাণিজ্য নির্ভরতা ব্যবসায়ীদের সম্পর্কের কারণে কূটনৈতিক টানাপোড়েন বাধা হয়ে দাঁড়াতে পারেনি। অথচ একই সময়ে চীনের বাজারে রপ্তানি কমেছে প্রায় 6%। চট্টগ্রাম থেকে হোসাইন জিয়াদের প্রতিবেদন। 5 আগস্টের ক্ষমতার পট পরিবর্তনের পর বাংলাদেশ ভারত সম্পর্কে শুরু হয় নতুন টানাপোড়েন। উষ্ণ সম্পর্কে আসে শিথিলতা। বিভিন্ন মিছিল সমাবেশে জোরালো হয় দিল্লি বিরোধী স্লোগান। সীমান্তে দেখা দেয় উত্তেজনা, হয় সংঘর্ষ। তবে এসবের ছাপ নেই দ্বিপাক্ষিক বাণিজ্যে। রপ্তানি উন্নয়ন ব্যুরোর তথ্য বলছে, গেল ডিসেম্বর পর্যন্ত চলতি অর্থবছরের প্রথম 6 মাসে ভারতের বাজারে রপ্তানি হয়েছে 969 মিলিয়ন মার্কিন ডলারের পণ্য, যা গেলবারের চেয়ে 130 মিলিয়ন বা 15.37% বেশি। এর মধ্যে পোশাক, পাট ও চামড়াজাত পণ্য অন্যতম। আর ভারত থেকে বাংলাদেশে আমদানি হয় প্রায় 5,000 ধরনের পণ্য। গত 6 মাসে আমদানির পরিমাণ প্রায় $5 বিলিয়ন, যা আগের বছরের প্রায় সমান। তবে গবেষকরা বলছেন, সাম্প্রতিক সময়ে ভিসা জটিলতা ব্যবসায়ীদের ভোগাতে পারে। ব্যবসায়ীদের কম্পিটিটিভ অ্যাডভান্টেজটা একটু কমে গেছে। যেমন আগে সে বিনা পয়সায়, মানে 500 টাকা 1000 টাকা খরচ করে ভিসা নিয়ে ইন্ডিয়া যেয়ে ব্যবসা করতে পারতো, এখন আমি গত কয়েকদিন আগে শুনছি একটা ভিসা 30,000 টাকা পর্যন্ত খরচ করতেছে ওরা। বাংলাদেশ ভারতের মধ্যে বছরে প্রায় $15 বিলিয়ন বাণিজ্য হয়। কূটনৈতিক অস্থিরতা কিংবা সাধারণ মানুষের মধ্যে কিছুটা ক্ষোভ থাকলেও দুই দেশের ব্যবসায়িক সম্পর্কের কারণে আপাতত বাণিজ্যে প্রভাব পড়েনি বলে দাবি ব্যবসায়ীদের। ইন্ডিয়ান একজন ইম্পোর্টার স্বাভাবিকভাবে বাংলাদেশকে প্রায়োরিটিতে রাখবে সামনের দিনগুলোতে। একজন ব্যবসায়ীর কাছে বিজনেস কোন দেশ থেকে নিলে সে প্রফিট ভালো পাবে সেটা চিন্তা করবে। তো স্বাভাবিকভাবে কোনো কাস্টমারের প্রতি বাংলাদেশ থেকে নেওয়াতে তো বাধা কিছু নেই। অথচ চলতি অর্থবছরের প্রথম 6 মাসে চীনের বিশাল বাজারে বাংলাদেশের রপ্তানি মাত্র $356 মিলিয়ন, যা গেলবারের চেয়ে 6.7% কম। তবে সম্প্রতি যুক্তরাষ্ট্র চীনা পণ্যে নতুন করে করারোপ করায় তৈরি হয়েছে সম্ভাবনা। এরই মধ্যে অনেক চীনা ব্যবসায়ী বাংলাদেশে পোশাক তৈরি করে যুক্তরাষ্ট্রে রপ্তানির জন্য যোগাযোগ করছেন। বিগত সময়ে আপনার হিসাব অনুযায়ী বিজনেস একটু কমছে বলে মনে হচ্ছে। এটা সাময়িক বিজনেস। চায়নার যে সম্ভাবনা, যে ডোর ওপেন হয়েছে, আমরা মনে করি আমাদের একটা বড় বিজনেস বাংলাদেশে আসবে। বাজার গবেষকদের মতে, ভারত বাংলাদেশের যোগাযোগ সুবিধা ও কম দামে পণ্য পাওয়ায় বাণিজ্যের উপর তেমন প্রভাব পড়েনি। হোসাইন জিয়াদ, এখন, চট্টগ্রাম। দীর্ঘ অপেক্ষার পর যমুনা রেল সেতুতে শুরু হলো ট্রেন চলাচল। বেলা 11:20 রাজশাহী থেকে ছেড়ে আসা সিল্ক সিটি এক্সপ্রেস সেতু পার হয়। এর মধ্যে দিয়ে বন্ধ হচ্ছে বঙ্গবন্ধু সেতুতে ট্রেন চলাচল। বিস্তারিত জানাতে যুক্ত আছেন সহকর্মী রিফাত রহমান। রিফাত, জানাবেন আজ আর কোনো ট্রেন এই সেতু পাড়ি দিবে কিনা এবং আনুষ্ঠানিকভাবে এই যমুনা রেল সেতুর উদ্বোধন কবে নাগাদ হতে পারে? দিয়ে পারাপার হয়, ঠিক তার কিছুক্ষণ পর অর্থাৎ 11:50 কিন্তু ঢাকা থেকে
ছেড়ে আসছে বুড়িমারি এক্সপ্রেস ট্রেনটি, সেটি কিন্তু পূর্ব পার থেকে পার হয়ে পশ্চিম পারে সিরাজগঞ্জ প্রান্তে কিন্তু এসে পৌঁছেছে। এর মধ্যে দিয়ে কিন্তু আজ থেকে যে বাণিজ্যিক ট্রেন চলাচল সেটি কিন্তু এই রেল সেতু দিয়ে শুরু হলো। উত্তরবঙ্গের মানুষের কিন্তু আকাঙ্ক্ষা, যমুনা সেতুর পরে একটি ডুয়েল গেজ ডাবল ডেকার রেল সেতু নির্মাণ হচ্ছে, সেটি কিন্তু আজ ট্রেন চলাচল। জানেন যে সেতু দিয়ে কিন্তু প্রায় 20 থেকে 25 কিলোমিটার গতিতে কিন্তু সর্বোচ্চ গতিতে ট্রেন পারাপার হতো। এতে করে দুই প্রান্তে প্রায় 30 মিনিটের বেশি কিন্তু ট্রেনকে অপেক্ষা করতে হতো। এতে যাত্রীদের কিন্তু অনেক ভোগান্তি হতো, পাশাপাশি শিশুল বিপর্যয় কিন্তু হতো। তবে আজকে থেকে কিন্তু সেটির অবসান হচ্ছে। আজ 10:03 কিন্তু যে রাজশাহী থেকে বনলতা এক্সপ্রেসটি সর্বশেষ কিন্তু যে যমুনা সেতু দিয়ে পার হয়েছে। এর মধ্যে দিয়ে কিন্তু যমুনা সেতুতে ট্রেন চলাচলে ইতি টানা হলো। আজকের পর থেকে আর যমুনা সেতুতে ট্রেন চলাচল করবে না। আজকে এই যে সকাল থেকে কিন্তু এই 11:20 থেকে এই সিল্ক সিটি এক্সপ্রেসটি কিন্তু এই লুপ লাইন দিয়ে চলাচল শুরু করেছে। পর্যায়ক্রমে প্রত্যেকটি ট্রেনই কিন্তু আজ থেকে এই ব্রিজ দিয়ে কিন্তু আসলে পারাপার হবে বলে আমাদেরকে প্রকল্প জানিয়েছেন। তারা যেটি জানিয়েছেন যে এই সেতুটি কিন্তু আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হবে 18 মার্চ। তবে আজকে থেকে এই বাণিজ্যিক ট্রেন, যাত্রীবাহী ট্রেনগুলো চলাচল হলো এবং উদ্বোধনের আগ পর্যন্ত একটি লাইন দিয়ে চলাচল করবে এবং উদ্বোধনের পর কিন্তু এই দুটি লাইন দিয়ে ট্রেন কিন্তু চলাচল করবে। এবং যেহেতু এটি ডুয়েল গেজ ডাবল ট্র্যাকের রেলপথ রয়েছে, অর্থাৎ মিটার গেজ এবং ব্রড গেজ, দুটি ট্রেনই কিন্তু একসাথে এই সেতু দিয়ে চলাচল করবে এবং যেটি বলছেন যে 100 থেকে 120 ট্রেন পারাপার হতে পারবে বলে আমাদেরকে জানিয়েছেন। তো উজ্জ্বল, আসলে জাইকার অর্থায়নে 16,781 কোটি টাকার এই সেতুটি 20 কিলোমিটার গতিতে কিন্তু উভয় ট্রেন পারাপার হতে পারবে বলে আমাদেরকে জানিয়েছেন। তো উজ্জ্বল, আসলে জাইকার অর্থায়নে 16,781 কোটি টাকার এই সেতুটি প্রায় 4.5 বছর লেগেছে এবং এই যে ট্রেন পারাপার হলো এর মধ্যে দিয়ে কিন্তু যারা এর সাথে সংশ্লিষ্ট রয়েছেন তারা কিন্তু অনেকটাই উচ্ছ্বাস প্রকাশ করেছেন। তো রেল সেতু থেকে এই ছিল আমার কাছে উজ্জ্বল সবশেষ। যমুনা রেল সেতুতে ট্রেন চলাচলের খবর জানাচ্ছিলেন সহকর্মী রিফাত রহমান। ওষুধ শিল্প সমিতির উদ্যোগে 3 দিনের 16তম এশিয়া ফার্মা এক্সপো চলছে। সেখানে আছেন সহকর্মী দেলোয়ার দোলন, সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। দোলন, জানাবেন এক্সপোতে কয়টি প্রতিষ্ঠান অংশ নিয়েছে এবং এই এক্সপোতে কী ধরনের আধুনিক প্রযুক্তি তুলে ধরা হয়েছে? উজ্জ্বল, আপনি যেমনটা বলছিলেন, এবারের আয়োজনে মূলত সবশেষ আধুনিক প্রযুক্তি, ওষুধ শিল্প এবং যে কাঁচামালের যে সকল বিষয়গুলো থাকে সেগুলো মূলত উপস্থাপন করা হচ্ছে। আপনি নিশ্চয়ই জানেন বাংলাদেশের যে ঔষধ শিল্পের তার প্রায় পুরোটাই আমদানি নির্ভর। আমরা যারা সংশ্লিষ্ট রয়েছেন তাদের সাথে কথা বলে জানতে পেরেছি আমেরিকা, চীন, থাইল্যান্ড, জার্মানি, মালয়েশিয়া সহ ভারত, থাইল্যান্ড, বাংলাদেশ সহ পৃথিবীর মোট 32টি দেশের 800টি প্রতিষ্ঠান অংশগ্রহণ করেছে এবারের আয়োজনে। আর আয়োজকরা বলছেন ফার্মা প্রসেসিং এবং প্যাকেটিং, বায়োটেক ল্যাব ইকুইপমেন্ট, এপিআই ম্যানুফ্যাকচারিং, প্লান্ট মেশিনারিজ, ফার্মা ইকুইপমেন্ট অ্যান্ড কন্ট্রাক্ট ম্যানুফ্যাকচারিং সহ নানা দিক এবারের মেলায় তুলে ধরা হচ্ছে। আর আয়োজকরা আমাদের যেমনটা জানিয়েছেন যে দেশি বিদেশি উদ্যোক্তারা ওষুধ শিল্প সংক্রান্ত বিভিন্ন ধরনের আধুনিক প্রযুক্তি এবং যন্ত্রাংশ এবং কাঁচামাল সম্পর্কে এবারের আয়োজন থেকে বিশদ ধারণা নিতে পারবেন। আপনি যেমনটা জানতে চেয়েছেন, এর মধ্য দিয়ে মূলত বিশ্বের সাথে তাল মিলিয়ে অর্থাৎ কী ধরনের প্রযুক্তিগুলো ব্যবহার হচ্ছে, একই সঙ্গে কাঁচামালের যে সকল দেশগুলো যোগান থাকে তাদের সাথেও সরাসরি কথা বলা এবং তাদের পণ্যগুলো দেখার সুযোগ থাকছে এবারের আয়োজনে। আমরা যতই দেখছি বেলা গড়াচ্ছে, বিশেষ করে ফার্মাসিউটিক্যালস কোম্পানিগুলোর প্রতিনিধি এবং তারা এসে এখানে দেখছেন, বিভিন্ন প্রতিষ্ঠান থেকে আসছেন। এবার জানাই যে এবার 3 দিন ব্যাপী এশিয়া ফার্মা এক্সপোতে মূলত আগামী 14 ফেব্রুয়ারি পর্যন্ত চলবে। আর এই প্রতিদিনই সকাল 10টা থেকে শুরু হয়ে সন্ধ্যা 6টা পর্যন্ত খোলা থাকবে। আপনি নিশ্চয় জানেন বাংলাদেশের
বাংলাদেশের যে ঔষধ শিল্প সেটি পুরোটাই মূলত কাঁচামাল, যেটি অনেকটাই আমদানি নির্ভর। আর শুধুমাত্র মুন্সিগঞ্জের গজারিয়াতে বাংলাদেশের কিছু ওষুধের কাঁচামাল উৎপাদন করা হয়ে থাকে বা করার চেষ্টা করা হচ্ছে, তবেও এখনও সেটি আলোর মুখ দেখেনি। এর বাহিরে বলা যায় যে এবারের মেলায় যে সকল প্রতিষ্ঠানগুলো অংশ নিয়েছেন তারা বিশ্বের বিভিন্ন দেশ থেকে যেমনভাবে এসেছেন, তবে আমরা ঘুরে যেমনটা দেখেছি এবারের মেলাতে সবচেয়ে বেশি প্রাধান্য বা বেশি সংখ্যক স্টল এসেছে ভারত এবং চীন থেকে। সব মিলিয়ে বলা যায় মেলার দিন যত গড়াচ্ছে, সময় যত গড়াচ্ছে, ততই সমাগম বাড়ছে। হাফিজ, এই ছিল আমার কাছে থাকা সবশেষ তথ্য মেলা থেকে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বাসায় ডাক্তারদের তত্ত্বাবধানে আছেন খালেদা জিয়া। তিনি প্রফেসর প্যাট্রিক কেনেডি জেনিফার ক্রসের তত্ত্বাবধানে চিকিৎসাধীন রয়েছেন, এমনটাই জানিয়েছেন খালেদা জিয়ার চিকিৎসক এজেডএম জাহিদ হোসেন। এছাড়াও খালেদা জিয়ার শারীরিক অবস্থা এই মুহূর্তে স্থিতিশীল রয়েছে বলেও জানান তিনি। এদিকে খালেদা জিয়ার দেশে ফেরা প্রসঙ্গে তিনি বলেন, লন্ডনের চিকিৎসকরা যেদিন খালেদা জিয়াকে যাওয়ার পরামর্শ দিবেন তখনই তিনি দেশে ফিরবেন। প্যাট্রিক কেনেডি, ডক্টর জেনিফার ক্রস এবং সেই সাথে ডক্টর ব্যারেট, ওনাদের তত্ত্বাবধানে চিকিৎসাধীন আছেন এবং ওনার চিকিৎসা ওনার বাসায় থেকেই হচ্ছে এবং বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা যেগুলো করা দরকার মাঝে মাঝে করা হচ্ছে এবং ওনাকে বাসায় গিয়ে দেখে আসছেন। ওনার শারীরিক অবস্থা এই মুহূর্তে স্থিতিশীল। পহেলা ফাল্গুন বিশ্ব ভালোবাসা ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসকে ঘিরে ফুলে ফুলে হেসে উঠেছে সাভারের গোলাপগ্রাম বিরুলিয়া। বিশেষ এই দিনগুলোতে বেড়ে যায় ফুলের চাহিদা, ফলে উৎপাদন থেকে শুরু করে বাড়ে বিপণনও। গেল বছরের তুলনায় এবার ফলন ভালো হওয়ায় ভালো বিক্রির আশা করছেন কৃষকরা। হুমায়ুন কবিরের প্রতিবেদনে থাকছে বিস্তারিত। দেশের ফুলের বাজারের অন্যতম বৃহৎ সরবরাহকারী বিরুলিয়ার গোলাপগ্রাম। ফুলের বাগান পরিচর্যায় দিনরাত ব্যস্ত সময় পার করছেন চাষিরা। বিশ্ব ভালোবাসা দিবস, 21শে ফেব্রুয়ারি সহ বিশেষ দিনগুলোতে ফুলের বাড়তি চাহিদা ঘিরেই তাদের এই কর্মযজ্ঞ। গত বছর রোগবালাইয়ের কারণে ফলন কিছুটা কম হলেও এবার বেশ ভালো। আবহাওয়া ভালো থাকায় ফলন বাড়তি বলে জানান চাষিরা। এরই মধ্যে বাগানগুলোতে দেশের বিভিন্ন স্থান থেকে ব্যবসায়ী ও দর্শনার্থীরা ভিড় করছেন। প্রকৃতির ছোঁয়া, গোলাপ, সে সব মিলে একসাথে অনেক ভালো লেগেছে। ফ্রেন্ড সার্কেল বলছে এরকম এক জায়গা আছে, তোমরা ঘুরো, ভালো লাগবে। আমি আমার আম্মুর সাথে ঘুরতে এসেছি, তো আমার গোলাপ বাগানে এসে অনেক ভালো লাগছে। উৎপাদন ভালো হলেও দাম কিছুটা কম বলে জানান কৃষকরা। কৃষি অধিদপ্তর বলছে রোগবালাই মুক্ত রাখতে কৃষকদের নিয়মিত পরামর্শ দিয়ে আসছেন তারা। এখন বর্তমানে এরকম যদি মনে করেন পূর্ববর্তীতে বিঘা যায় তাহলে মোটামুটি ভালো লাভবান ইনশাল্লাহ। আমরা এখানে আছে আমার দেড় বিঘা মোটামুটি আলহামদুলিল্লাহ খাইলে আমার খুব ভালোই চলে, কিন্তু এবার ফলন বেশি, দাম কম। এই অর্থ বছরে প্রায় ৪৫ থেকে ৫০ কোটি টাকার ফুল বিক্রি হবে বলে আমরা আশা করছি। এই ফুল চাষের প্রতি আমাদের সাভার উপজেলার কৃষক যাতে আরও উদ্বুদ্ধ হয়, উৎসাহিত হয়, সেই ব্যাপারে আমরা বিভিন্নভাবে কৃষকের সহিত মত বিনিময় করছি। বিভিন্ন প্রশিক্ষণে তাদেরকে ফুল চাষের প্রতি আমরা উৎসাহিত করে তুলছি। বিরুলিয়ার গোলাপগ্রামে এবছর ৩০৫ হেক্টর জমিতে চাষ হয়েছে গোলাপ, রজনীগন্ধা, টিউলিপ, গ্লাডিওলাস, জারবেরা সহ বিভিন্ন জাতের ফুল। গেলবারের তুলনায় এবার সাভারের গোলাপগ্রামে গোলাপের ফলন হয়েছে বেশ। কৃষকরা বলছেন একদিকে সারের দাম এবং কীটনাশকের দাম বৃদ্ধি, অন্যদিকে এবার অন্যান্য বছরের তুলনায় গোলাপের দাম কিছুটা কম হওয়ায় খুব একটা লাভের মুখ দেখছেন না তারা। হুমায়ুন কবির, এখন সাভার। হবিগঞ্জ শহরের বাইপাসে সড়ক ও জনপদ বিভাগের জায়গা দখলের হিড়িক পড়েছে। এরই মধ্যে সড়কের পার্শ্ববর্তী খাল ভরাট করে ফেলেছে কয়েকটি প্রতিষ্ঠান। এতে পানি নিষ্কাশন বন্ধ হয়ে গেছে, ফলে আগামী বর্ষা মৌসুমে ভয়াবহ জলাবদ্ধতার শঙ্কা করছেন শহরবাসী। হবিগঞ্জ থেকে কাজল সরকারের প্রতিবেদন। হবিগঞ্জ শহরের বাইপাসে সড়ক ও জনপদ বিভাগের খাল ভরাট করেছে কুইন মেরি হাসপাতাল। শেখ হাসিনা সরকারের পতনের পর রাজনৈতিক প্রভাব খাটিয়ে প্রতিষ্ঠানের চেয়ারম্যান, পৌর জাসাজ সভাপতি জায়গা দখল করে তৈরি করেছেন প্রবেশপথ। একইভাবে সরকারি খাল ভরাট করেছেন প্রভাবশালীরা। স্থানীয়দের অভিযোগ, রাজনৈতিক প্রভাব আর সড়ক বিভাগের উদাসীনতায় বেহাত হচ্ছে সরকারি সম্পদ। খাল দখল হওয়ায় বৃষ্টির মৌসুমে ভয়াবহ জলাবদ্ধতায় ভোগান্তিতে পড়বে স্থানীয়রা। খাল বন্ধ করে দিচ্ছে, পানি যাওয়ার নিষ্কাশন নাই,
এদিকে কোনো খালেরই নাই, রাস্তাঘাট বানাইয়া মানে জায়গা বইরা শহরের পানি যাওয়ার কোনো রাস্তাই নাই। পরিবেশ কর্মীরা বলছেন অবৈধ দখল আর খাল ভরাটে ক্ষতিগ্রস্ত হচ্ছে পরিবেশ। একই সঙ্গে দ্রুত সময়ে অবৈধ দখল কমাতে না পারলে সরকারি সম্পদের ক্ষতি হবে বলছেন তারা। বৃষ্টি মৌসুমে সামান্য বৃষ্টিপাত হলে যে শহরের যে পানি নিষ্কাশন হতো বাইপাস সড়কের খালের মাধ্যমে যে হাওড়ে গিয়ে পড়তো, যে নিম্নাঞ্চলে যেত, সেই পানিগুলো যাওয়া নিষ্কাশন হওয়া বাধাগ্রস্ত হচ্ছে। এতে করে শহরের জলাবদ্ধতা এবং কৃত্রিম বন্যা দেখা দেয়। আমাদের বাইপাস সড়কের দুই পাশে বেশ প্রশস্ত এবং বেশ লম্বা খাল ছিল। তখন এই দুই খালই ছিল পানি যাওয়ার রাস্তা, কিন্তু আমাদের এই দুর্ভাগ্য যে সেটা হয় নাই। আবার সেই জায়গাগুলো প্রভাবশালী যারা, বিশেষ করে প্রভাবশালীরাই, তারা তাদের ইচ্ছা মতো দখল করছে। যদিও কুইন মেরি হাসপাতাল কর্তৃপক্ষ বলছে সড়ক বিভাগের অনুমতি এবং নিয়মনীতি মেনেই জায়গাটি ভরাট করা হয়েছে। তবে সড়ক বিভাগ বলছে হাসপাতাল কর্তৃপক্ষকে নোটিশ দেওয়ার পরও মাটি অপসারণ করেনি তারা। এ ব্যাপারে অবৈধ দখল উচ্ছেদে শিগগিরই উদ্যোগ নেওয়া হবে। এখানে আমরা ভরাট করিনি, এটা ভরাটই ছিল, বুড়ো জমি ছিল, ঠিক আছে। এটা আপনার এই ডকুমেন্টসে পর্সাতে আপনার আমরা সাবমিট করছি, এটা বুড়ো জমি। আমাদেরকে এই জনস্বার্থে জায়গাটা ব্যবহারের জন্য রাস্তা হিসাবে আমাদের একটা সাময়িক অনুমোদন দেওয়া হয়েছে। কুইন মেরি হসপিটাল উল্লেখযোগ্য, এ বিষয়ে আমরা একটা অভিযোগ পেয়েছিলাম। তো সেই অভিযোগের প্রেক্ষিতে আমরা তদন্ত করে যাচাই করে পরে দেখেছি যে এটি সত্যি তারা মাটি ভরাট করেছিল। তবে আমরা সেক্ষেত্রে তাদেরকে আমরা নোটিশ ইস্যু করেছি 10 দিনের মধ্যে মাটি অপসারণ করার জন্য, কিন্তু 10 দিন অতিবাহিত হওয়ার পরও তারা অপসারণ করেনি। তো এর মধ্যে তারা আমাদেরকে মৌখিকভাবে জানিয়েছে যে তারা খুব শীঘ্রই একটি দরখাস্ত আবেদন করবেন যে তাদের অপসারণের জন্য। 2019 সালে বাইপাস সড়কে অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছিল জেলা প্রশাসন। শিগগিরই আবারও বেদখল জায়গা পুনরুদ্ধারের দাবি স্থানীয়দের। কাজল সরকার, এখন হবিগঞ্জ। মৎস্য ভান্ডার খ্যাত সিরাজগঞ্জের চলনবিলে দেশীয় প্রজাতির মাছের সংকটে ব্যাহত হচ্ছে শুটকি উৎপাদন। জলবায়ু পরিবর্তনের প্রভাব ও অবাধে মাছ নিধন সহ বিভিন্ন কারণে দেশীয় মাছ মিলছে না। এতে বন্ধ হয়ে যাচ্ছে অধিকাংশ শুটকির চাতাল। দেশ ও দেশের বাইরের চাহিদা থাকলেও উৎপাদন কমায় এবার লক্ষ্যমাত্রা অর্জন নিয়ে শঙ্কায় মৎস্য ব্যবসায়ীরা। রিফাত রহমানের প্রতিবেদন, ছবি তুলেছেন ইমরান শেখ। চলন বিলকে বলা হয় মৎস্য ভান্ডার। এই বিলের দেশীয় মাছের সুনাম দেশ জুড়ে। মিঠা পানির এসব মাছের শুটকি উৎপাদন করে জীবিকা নির্বাহ করে স্থানীয় কয়েকশো মানুষ। চলন বিল অধ্যুষিত সিরাজগঞ্জের মহেশলুটি, উল্লাপাড়া সহ বিভিন্ন এলাকায় গড়ে উঠেছে অর্ধশত শুটকির চাতাল। বিভিন্ন আড়ত আর জেলেদের থেকে পুঁটি, ট্যাংরা, খলসা, টাকি, চান্দা, বোয়াল সহ নানা প্রজাতির মাছ সংগ্রহ করে শুটকি উৎপাদন হয়। আকার ও প্রকারভেদে প্রতি কেজি বিক্রি হয় 200 থেকে 1000 টাকা পর্যন্ত। আমরা এই মালগুলি আমরা 180, 170, 280 এই দামে মালগুলি কিনতেছি। কাঁচা মাছ কম থাকার কারণে অনেক দামে মাছ কিনতে হচ্ছে, সেই তুলনায় বাজারে আমরা পাচ্ছি না। সাম পাইছে প্রসেস করিয়া ছোটগনি ধোয়া হয় আর বড়গনি লবণ দিয়ে লাইরে দেওয়া। সিরাজগঞ্জের শুটকির চাহিদা রয়েছে দেশ বিদেশে। তবে নিষিদ্ধ জাল দিয়ে মাছ নিধন করায় চলন বিলে মাছের উৎপাদন কমেছে। এতে ব্যাহত হচ্ছে শুটকির উৎপাদনও। লোকসানে ব্যবসা গুটিয়ে নিচ্ছেন অনেক ব্যবসায়ী। বন্ধ হচ্ছে বেশিরভাগ চাতাল। সৈয়দপুর যায়, ইন্ডিয়া যায়, অনেক জায়গায় যায়, বাংলাদেশের বিভিন্ন জায়গায় যায়, বিদেশেও যায়। এখন আমরা যার কাছে দিই হারা আপনার কিনেলে অন্য জায়গায় দেয়। ভারতে মাছটা যায়, এক লাইন কেট করে দিলে আমরা হয়তো কয়টা কামাই করতে পারবো। মৎস্য বিভাগ বলছে মাছের উৎপাদন বাড়াতে অভয়শ্রম তৈরি সহ নানা পরিকল্পনা নেওয়া হচ্ছে। পাশাপাশি সহায়তা করা হচ্ছে শুটকি ব্যবসায়ীদের। চলন বিলকে কেন্দ্র করে, চলন বিল সহ পার্শ্ববর্তী কিছু বিলকে কেন্দ্র করে মৎস্য অধিদপ্তরের মাধ্যমে একটি প্রকল্প গ্রহণের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এই প্রকল্পটা বাস্তবায়ন হলে আশা করা যায় অনেকাংশেই এই দেশীয় প্রজাতির মাছের যে প্রাচুর্যতা আবার ফিরে আসবে। চলতি মৌসুমে সিরাজগঞ্জে 350 টন শুটকি উৎপাদনের লক্ষ্যমাত্রা রয়েছে, যার আনুমানিক বাজার মূল্য 10 কোটি টাকা। রিফাত রহমান, এখন সিরাজগঞ্জ।
ঝালকাঠিতে বাণিজ্যিকভাবে কুল চাষে লাভবান হচ্ছেন কৃষকরা। অল্প পুঁজি ও লোকসানের ঝুঁকি কম থাকায় দিন দিন কুল চাষে আগ্রহ বাড়ছে। এতে যেমন বেকারত্ব দূর হচ্ছে, তেমনি বাড়ছে কর্মসংস্থানের সুযোগও। আলামিন তালুকদারের প্রতিবেদন। ঝালকাঠির মাটি কুল চাষের উপযোগী হওয়ায় 2019 সাল থেকে জেলায় বাণিজ্যিকভাবে শুরু হয় কুলের আবাদ। অধিক লাভজনক হওয়ায় অন্য ফসল বাদ দিয়ে অনেক কৃষক কুলের আবাদ শুরু করেন। বর্তমানে বরসুন্দরী, বাউকুল, আপেল কুল, নারিকেল কুল সহ বিভিন্ন জাতের কুল চাষ হচ্ছে ঝালকাঠিতে। কুল চাষে বিঘা প্রতি খরচ 20 থেকে 22,000 টাকা। খরচ বাদে লাভের পরিমাণ দাঁড়ায় 90,000 থেকে 1 লাখ টাকা পর্যন্ত। বাজারে ভালো দাম পাচ্ছি। আমরা যুবক যারা আছি এলাকায়, তারা এই বড়ই বাগান দেখে আমরা উদ্বুদ্ধ হচ্ছি যে আমরা এই বাগান করব। আরো 10 কাঠা জায়গায় বড়ই চাষ করছি। বড়ের নাম হয়েছে বনসুন্দরী। আমি নিজেও একটা বাগান করছি, মোটামুটি ভালোই ফলন আসে, মিষ্টিও ভালো। এলাকার লোকজনও বাগান করতে ইচ্ছুক, আরো লোকে করবে। ঝালকাঠির কুলের ব্যাপক চাহিদা রয়েছে। অন্যান্য জেলা থেকে পাইকাররা এসে কুল নিয়ে যাচ্ছেন। কৃষি বিভাগ বলছে লাভজনক ফসল হওয়ায় এই ফল চাষে আগ্রহী হচ্ছেন অনেকে। কুল চাষ সম্প্রসারণে বাগান মালিক ও কৃষকদের নিয়মিত পরামর্শ ও সহযোগিতা দেয়া হচ্ছে। স্থানীয়ভাবে বড়ইটা ভালো এবং খাইতে সুস্বাদু এবং বিষমুক্ত এবং নির্ভেজাল। এই জন্য আমরা এখান থেকে এসে বড়ই নেই আর কি। আমাদের এলাকায় বা এলাকার আশেপাশে আমাদের জেলায় অনেক কুল বাগান হয়েছে। বিশেষ করে আমরা অনেক বাগান নিজেরা করে দিছি বা আমাদের দেখা দেখি অনেকে করতে আছে। এখানকার যুবক এবং বেকার যে কৃষক ভাইরা রয়েছে, তারা কিন্তু এই কুল চাষে করে আর্থিকভাবে যেমন লাভবান হচ্ছে, তেমনি ঝালকাঠিতে কিন্তু কর্মসংস্থানেরও সুযোগ সৃষ্টি হচ্ছে এবং কৃষকরা আর্থিকভাবে লাভবান হয়, তাদের আর্থসামাজিক অবস্থার উন্নয়ন ঘটছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্যমতে চলতি মৌসুমে ঝালকাঠিতে 46 হেক্টর জমিতে কুলের আবাদ হয়েছে। উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 252 টন। আমিন তালুকদার, এখন ঝালকাঠি। শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দায়েরের পর থেকেই বিভিন্নভাবে হুমকি আসছে বলে অভিযোগ করেছে নতুন আত্মপ্রকাশ করা সংগঠন শহীদ সেনা অ্যাসোসিয়েশন। রাজধানীর মহাখালীতে রাওয়া ক্লাবে সংবাদ সম্মেলনে এমন অভিযোগ করে সংগঠনটি। এ সময় পিলখানার হত্যাকাণ্ডে জড়িত দণ্ডপ্রাপ্ত কেউ যেন ছাড় না পায় সে দাবি জানান তারা। প্রয়োজনে এ ঘটনার পুনরায় তদন্তের কথাও বলেন তারা। এদিকে সংবাদ সম্মেলনে 25 ফেব্রুয়ারিকে জাতীয় শহীদ সেনা দিবস ঘোষণারও দাবি জানানো হয়। এদিকে জেলের ভেতর যে সমস্ত বিডিআর সদস্যদের অস্বাভাবিক মৃত্যু ঘটেছে সে রহস্য উন্মোচনের দাবি জানান তারা। আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশের চেয়ে আফগানিস্তানের ভালো করার সম্ভাবনা বেশি, এমনটাই মনে করছেন অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক রিকি পন্টিং। আইসিসিকে দেয়া সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন এবারের আসরে বাংলাদেশ দলে মানসম্পন্ন খেলোয়াড়ের অভাব রয়েছে। আরও জানাচ্ছেন এসকে শাওন। দরজায় কড়া নাড়ছে চ্যাম্পিয়ন্স ট্রফি। তার আগে মেগা আসরে অংশ নিতে যাওয়া দলগুলো নিয়ে চলছে বিশ্লেষণ। সেমিফাইনাল কিংবা ফাইনালে কারা খেলবে তা নিয়ে বেশ কয়েকজন সাবেক ক্রিকেটার মতামত দিয়েছেন। সেই তালিকায় আছেন অজি গ্রেট রিকি পন্টিংও। আইসিসি রিভিউ নামক একটি অনুষ্ঠানে বাংলাদেশ নিয়ে নিজের পর্যালোচনা তুলে ধরেছেন তিনি। অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক অবশ্য সরাসরি কোনো মন্তব্য করেননি, তবে তার ধারণা এবারের আসরে বাংলাদেশের চেয়ে আফগানিস্তানের সম্ভাবনা বেশি। এর অন্যতম কারণ হিসেবে কন্ডিশনের কথা উল্লেখ করেছেন অজি কিংবদন্তি। গেল বছর সংযুক্ত আরব আমিরাতে আফগানদের কাছে সিরিজ হেরেছিল বাংলাদেশ। সেদেশের কন্ডিশনেই ভারতের মতো শক্তিশালী প্রতিপক্ষের মোকাবিলা করতে হবে টাইগারদের। 8 দলের টুর্নামেন্টে সাকিব তামিমদের মতো অভিজ্ঞদের দলে দেখা যাবে না। তাছাড়া অফ ফর্মের কারণে স্কোয়াডে রাখা হয়নি লিটন দাসকেও। রিকি পন্টিং মনে করছেন বাংলাদেশ দলে মানসম্পন্ন খেলোয়াড়ের অভাব রয়েছে, যে কারণে এবারের আসরটা কঠিন হবে শান্তদের জন্য। বাংলাদেশের সাম্প্রতিক ফর্মও তেমন সুবিধাজনক নয়। ক্যারিবিয়ানদের বিপক্ষে সবশেষ ওয়ানডে সিরিজে হোয়াইট ওয়াশের লজ্জায় ডুবেছে দল। চলতি মাসে শুরু হতে যাওয়া চ্যাম্পিয়ন্স ট্রফির গ্রুপ পর্বে ভারত ছাড়াও শান্তদের লড়তে হবে পাকিস্তান আর নিউজিল্যান্ডের বিপক্ষে। টুর্নামেন্টে বাংলাদেশের মিশন শুরু 20 ফেব্রুয়ারি। এসকে শাওন, এখন। সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আরও একবার। ভুক্তভোগীদের নিয়ে আয়নাঘর পরিদর্শনে প্রধান উপদেষ্টা। অভ্যুত্থানে মানবাধিকার লঙ্ঘন নিয়ে জাতিসংঘের তদন্ত প্রতিবেদন আজ।
8 বিমানবন্দরে অবৈধ 16 প্রকল্প বাতিল করছে বেবিচক। বিগত সরকারের সব প্রকল্প যাচাইয়ের পরামর্শ বিশেষজ্ঞদের। রাজনৈতিক টানাপোড়েনেও ভারতের রপ্তানি বেড়েছে 15%, চীনের বাজারে কমেছে প্রায় 6%। দীর্ঘ প্রতীক্ষার পর যমুনা রেল সেতুতে পরীক্ষামূলকভাবে চলাচল শুরু। বঙ্গবন্ধু সেতুতে আর চলবে না ট্রেন। আর এই ছিল এখন ঢাকার আয়োজনের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।